হ্যালো এভরিওয়ান, সবাই আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, গ্রেট। আপনাদের লাস্ট ক্লাসটা ছিল বোধহয় কন্টেন্ট রাইটিং এর উপরে, তাই না? আচ্ছা, এটা নিয়ে একজন লিখছেন, ইআরপি নিয়ে, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। আচ্ছা, মোর্শেদ আলম ভাই কি লাইনে আছেন? মোর্শেদ আলম ভাই, আপনি কোন কিওয়ার্ডের উপরে লিখছেন এটা আসলে এখানে মেনশন করা নাই। যদি কিওয়ার্ডটা বলতেন তাহলে সুবিধা হতো, আদারওয়াইজ আমি ধরতে পারতেছি না আপনি কোন কিওয়ার্ডের উপরে লিখছেন। ইআরপি নিয়ে লিখছেন এটা বুঝতে পারছি, বাট কোন কিওয়ার্ডকে ফোকাস করে লিখছেন এটা বুঝতে পারতাছি না। আচ্ছা, বেস্ট অ্যান্ড্রয়েড মোবাইল ইন বাংলাদেশ, বেস্ট অ্যান্ড্রয়েড মোবাইল ইন বাংলাদেশ। ওকে, সো এটা লিখছেন হচ্ছে কামাল ভাই। কামাল ভাই কি আছেন লাইনে? জি স্যার, আছি। আচ্ছা, কামাল ভাই কোন কিওয়ার্ডটাকে টার্গেট করছেন? এই যে বেস্ট বেশ, অ্যান্ড্রয়েড মোবাইল ইন মোবাইল ইন বাংলাদেশ। বাংলাদেশ, এটা তাই তো? জি আচ্ছা, স্যার। তাহলে আমরা একটু দেখি। আচ্ছা, বেস্ট অ্যান্ড্রয়েড মোবাইল ইন বাংলাদেশ, এই তো গ্রেট। ফার্স্ট প্যারাতে ইউজ করছেন, এরপরে আর কোথায় ইউজ করছেন? ওইখানেই সব। আর নিচে, এই নিচে আছে স্যার একটু। নিচে কোথায়? নিচে তো পেলাম না। নিচে তো দেখলাম না ভাই। বেস্ট অ্যান্ড্রয়েড মোবাইল ইন বাংলাদেশ শুধু ফার্স্ট প্যারাতে ইউজ করছেন, এরপরে তো আর ইউজ করেন না, আর তো পাইনি। তিন। প্রথম স্টার্টিংটা ঠিক ছিল, পরে কন্টেন্টের ভিতরে কিন্তু আপনার এই কিওয়ার্ডের প্লেসমেন্ট আর পাইলাম না, ঠিক আছে? জি মোটামুটি স্যার। হয়েছে। আচ্ছা, এটা করছেন হচ্ছে কামরুল হ্যালো। ভাই। জি। উনি লিখছেন শুধু ব্যাগ নিয়ে, কিন্তু কি কিওয়ার্ড সেটা তো নাই। কামরুল হাসান ভাই কি আছেন লাইনে? আমি বলছিলাম কিওয়ার্ডকে টার্গেট করে লিখতে, কিন্তু কিওয়ার্ড টার্গেট করেই লিখেন নাই অনেকে। আচ্ছা, বেস্ট এসকে টেলিকম এজেন্সি ইন কোরিয়া। ওকে, আমরা যদি এটাকে কিওয়ার্ড হিসেবে ধরি, এটা তো কিওয়ার্ড তো কন্টেন্টের ভিতরে আর ব্যবহার করেন নাই ভাই। লিকা চাকমা নামে যিনি আছেন, আপনি কি আছেন লাইনে? কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয় নাই, শুধু টাইটেলেই আছে আপনার কিওয়ার্ডটা। আচ্ছা, এটা হচ্ছে হোয়াট ইজ দ্য ব্যাচেলর অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, হোয়াট আর দ্য টাইপস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, which degree is the best civil engineering? আচ্ছা, আমরা যদি ব্যাচেলর অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কে কিওয়ার্ড হিসেবে ধরি, ফার্স্ট প্যারাগ্রাফে কিন্তু এটা ইউজ করা হয় নাই, সো এটাকেও ধরতে পারতেছি না। এটা কার? মতিউর রহমান ভাই। মতিউর রহমান ভাই কি আছেন লাইনে? কিওয়ার্ডের ইউজেসটা হয় নাই আপনাদের, হ্যাঁ? আচ্ছা, নো প্রবলেম। প্রোডাক্ট লিস্ট লং টেল কিওয়ার্ড কন্টেন্ট, বেস্ট ট্রাভেল এজেন্সি ইন চিটাগং। আচ্ছা, আমরা যদি এটাকে
ফার্স্ট প্যারাগ্রাফে দেওয়ার কথা ছিল কিন্তু সেটা ইউজ করা হয় নাই, এখানে ইউজ করা হয়েছে একদম উপরে একবার আর এখানে একবার, এছাড়া আর ইউজ করা হয় নাই, তাহলে তো হইলো না। আচ্ছা, তাও হয়নি কাজ। নুরুজ্জামান ভাই কি করছে দেখি, হোয়াট ইজ ইঞ্জিন অয়েল। আচ্ছা, লুব্রিক্যান্ট নিয়ে লিখছেন, কিন্তু ব্যাপার হচ্ছে এইখানেও সেম, আপনারা কিওয়ার্ডকে টার্গেট করে লেখেন নাই যা মনে হচ্ছে। সো এটাও আমি ধরতে পারতেছি না। বিজনেস গ্রোথ স্ট্র্যাটেজিস, এগুলো সব নর্মাল লিখা, এগুলা এসইও অপটিমাইজ লিখা না। লিখতে পারছেন সবাই কিন্তু এসইও অপটিমাইজ লিখতে পারেন নাই। বেস্ট পোলো টি শার্ট ব্র্যান্ড ইন বাংলাদেশ, লেটস সি। ওকে, এখানে একবার দিছেন, এটা উপরের যে প্যারাটা সেখানে দিলে বেটার হইতো। আর একবার আছে এখানে, বেস্ট পোলো টি শার্ট ইন বাংলাদেশ, একদম শেষে। এটা মোটামুটি হয়েছে। ওকে, লেটস চেক আদার থিং, যেহেতু ওনারটা একটু হয়েছে, এবার ওনারটার আরেকটা জিনিস চেক করব আমরা, যেটার নাম হচ্ছে প্লাগারিজম চেকার। আমরা একটু চেক করে দেখবো ভাই কি কপি করছেন নাকি নিজে থেকে লিখছেন। না ভাই, আমি টোটালটা নিজে নিজেই লিখছি। কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেকস এর তো অভাব নাই। হ্যাঁ, এইটা সংশোধনের আর কি করতেই হবে। তো এটা তো আপনি গ্রামারলি দিয়ে আরামসে ফিক্স করে ফেলতে পারতেন। না, গ্রামার ইউজ করিনি, ফার্স্ট টাইম তো, তাই ভাবছি যে একদম অনেক হেল্প ছাড়াই নেই আর কি। আচ্ছা আচ্ছা। এই যে বোঝা যাচ্ছে যে আপনি নিজেই লিখছেন, এই কারণে ইউনিক আসছে। যদি কপি করে আনতেন তাহলে কপি কতটুকু করছেন কোন জায়গা থেকে করছেন সব চলে আসে। হ্যাঁ, কেউ যদি ভেবে থাকেন যে করবেন আর মানুষ ধরতে পারবে না, সেটা সম্ভব না, ডিরেক্ট ধরা যায়। তো ভাইয়েরটা মোটামুটি ভালো হয়েছে, বাট গ্রামাটিক্যাল ইরর্স গুলো অনেক বেশি ছিল, এগুলা ভাই অবশ্যই রিমুভ করতে হবে, অবশ্যই। ওকে ভাই। আর একটু প্লেসমেন্টে একটু ভুল আছে, সমস্যা নাই, সেটা আস্তে আস্তে হবে। উনিও লিখছেন, তাও কিওয়ার্ডটা একবারই প্লেস করছেন, মানে শুধু টাইটেলে, আর কোথাও কিওয়ার্ডটা প্লেস হয় নাই। আই নো নতুন অবস্থাতে আপনাদের ভুল হবেই, ভেরি ন্যাচারাল, বাট আমার মনে হয় ক্লাসটা যদি আপনারা আর কয়েকবার রিভিউ করতেন তাহলে এই সিম্পল ভুলগুলো আপনাদের অনেক কম হইতো। দেখছেন স্যাম, এটা ব্যাগেরটাই আবার আসছে। এটাও ঠিক আছে, কপি করে নাই, বাট প্রবলেম হচ্ছে কিওয়ার্ডের অপটিমাইজেশনটা অনেকে করতে পারেন নাই। নো প্রবলেম, জি এটা স্যার। কঠিন কোনো কাজ না আসলে, আপনারা নতুন তো এখন এটার সাথে ইউজ টু না, আস্তে আস্তে হবে। জি এই যে স্যার। দেখছেন, এই যে ফাঁকিবাজ একজন পাওয়া গেছে, উনি নিশ্চয়ই কিছু না কিছু কন্টেন্ট কোনো জায়গা থেকে নিয়ে আসছে। এটা হচ্ছে কামরুল হাসান ভাইয়ের, এই যে দেখছেন বের হয়ে গেছে। এই যে কপি কোন জায়গা থেকে হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওকে, সো দেখতেই পাইছেন ভাইয়ের 100%ই প্লাগারিজম দেখাচ্ছে, তার মানে 100%ই কপি। আমরা যদি কম্পেয়ারে ক্লিক করি তাহলে এই যে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে কপি হয়েছে সব লিঙ্ক সহ বের হয়ে যাচ্ছে, দেখছেন? সব দারাজের অপশন থেকে বের করে নিয়ে আসছে। হ্যাঁ, এই আর কি। সো এটা কপি পেস্ট করলে এগুলা ইজিলি ধরতে পারবে, আমরা তো ফ্রি টুল দিয়ে চেক করতেছি,
প্রিমিয়াম টুল দিয়ে চেক করলে একদম মানে আদি অন্ত সব বের হয়ে যায়। সো কখনোই ক্লায়েন্টরে কপি করে কিছু দিবেন না, অযথা ধরা খাবেন। আচ্ছা আমরা আসি, আমরা যে হচ্ছে ইয়েটা নিয়ে কাজ করতেছিলাম, যে টপিকটা নিয়ে কাজ করতেছিলাম, যে আমাদের কন্টেন্ট রাইটিং এর ইয়েটা তো মানে কন্টেন্ট কিভাবে লিখতে হয় সেটা আমি আপনাদেরকে দেখা দিছি। কিওয়ার্ড অপটিমাইজেশন এই জিনিসটা দেখাবো, এবং হচ্ছে কিওয়ার্ড দিয়ে প্লেসমেন্ট কিভাবে করতে হয়, প্লাস হচ্ছে আমাদের অন পেজ এসইও এই কাজগুলো কিভাবে করে সেগুলো আমি আপনাদেরকে দেখা দিব, টেনশন নাই। আমরা আসি হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এই জায়গাতে। এখন আমরা আজকে যেটাতে থাকবো সেটা হচ্ছে আমাদের অন পেজ এসইও। তো অন পেজ এসইওর আমাদের মোটামুটি 2-3টা ক্লাস হবে, টেনশন নাই, আমরা আস্তে আস্তেই শিখবো। আচ্ছা আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে অপটিমাইজেশনের ডিরেক্ট যে কাজটা, সেটার হয়তো কিছু পার্ট আমরা আজকে শিখে যাব, আর একদম পিওর অপটিমাইজেশন হয়তো আমরা নেক্সট ক্লাসেই শিখবো, ঠিক আছে? সো আমরা শুরু করি অন পেজ এসইও দিয়ে। হ্যালো অন স্যার। জি বলেন। আর আমরা যে টপিকটা দেখছি এটা কি ওয়েবসাইটে দিতে পারবো? না না, এটা এখনো প্রপার হয় নাই, আমি বলে দিব, দেখবেন কিভাবে ওয়েবসাইটে দিতে হয়, ঠিক আছে? ওকে। এটা আমি দেখাই দিব। আচ্ছা আমরা অন পেজ এসইওটা যখন টানবো কন্টেন্ট অপটিমাইজেশনের সময় আপনি বুঝতে পারবেন কিভাবে কন্টেন্ট সহ অপটিমাইজ করতে হয়। আচ্ছা শুরু করি আমরা। অন পেজ এসইও এটা আসলে কি কাজ? অন পেজ এসইও মানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটাকে গুগলে ইন্ডেক্স করার আগে ওয়েবসাইটে আপনি যাবতীয় যত কাজ করেন সবই অ্যাকচুয়ালি অন পেজ এসইও। কেমন হতে পারে এটা? আপনার ওয়েবসাইটের কন্টেন্ট অপটিমাইজেশন হতে পারে, এটা ওয়েবসাইটের স্ট্রাকচার ডিজাইন বা ওয়েবসাইটের নর্মাল ডিজাইন, যা কিছুই বলেন সবকিছু ইনক্লুডেড অন পেজ এসইও। সো এই অন পেজ এসইও না করে কখনোই আমরা একটা ওয়েবসাইটকে ইন্ডেক্স করতে পারি না। এবং অন পেজ এসইও যদি আমরা খুব ভালোভাবে করতে পারি তাহলে সামটাইমস যেটা হয় যে শুধু অন পেজ এসইওর পাওয়ারেই আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্কে চলে আসে। ক্লিয়ার? সো দ্যাটস ওয়াই আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে প্রপারলি আমাদের হচ্ছে অপটিমাইজটা করতে হয় অন পেজ এসইও, যাতে করে আমরা খুব ভালো একটা রেসপন্স নিয়ে আসতে পারি। ক্লিয়ার? আচ্ছা আসি, অন পেজ এসইওর প্রথম কাজ যেটা সেটা হচ্ছে টাইটেলকে অপটিমাইজ করা। সেখানে একটা কথা বলা আছে দেখেন, কিপ ইউর টাইটেল লেন্থ আন্ডার 65 ক্যারেক্টার, কিপ ইউর টাইটেল ক্যারেক্টার পিক্সেল আন্ডার 600 and add some modifiers। ক্লিয়ার? যে আপনি যে টাইটেলটা জেনারেট করবেন, হোক এটা আপনার পেজের টাইটেল, হোক সেটা আপনার পোস্টের টাইটেল, যেই টাইটেলই হোক না কেন, সেই টাইটেলটার জন্য আপনার কাজটা করতে হবে কি, টাইটেলটা যখন আপনি লিখবেন তখন আপনি আপনার কিওয়ার্ড দিয়ে টাইটেলটা লিখবেন। এবং টাইটেলের ক্যারেক্টারের একটা লিমিটেশন থাকে যেটা হচ্ছে 65 ক্যারেক্টার, এবং ক্যারেক্টারের পিক্সেলের আবার একটা লিমিটেশন থাকে সেটা হচ্ছে 600। এবং আপনি টাইটেলের সাথে কিছু মডিফায়ার্স ইউজ করতে পারেন। যেমন ধরেন আমি সিম্পলি ধরে নিলাম যে আমার যে ইয়েটা আছে, কিওয়ার্ডটা আছে, সেই কিওয়ার্ডটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। ধরেন এইটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। ওকে, সো এইটা হচ্ছে কি আমার কিওয়ার্ড। সো আমি যখন এই সেম কিওয়ার্ড দিয়ে টাইটেল লিখবো তখন আমি কিভাবে লিখবো দেখেন, আমি আগে টাইটেলটা লিখি। যখন আমরা কোনো পোস্ট বা পেজের টাইটেল লিখবো প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটালে হবে। মনে রাখবেন ওয়েবসাইটে আপনি যখনই কোনো কিছু টাইটেল লিখবেন আপনার টাইটেলের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা কি ক্যাপিটালে হবে। ক্লিয়ার? এবার এটার সাথে আমাকে কি বলছে দেখেন, আমার যে টাইটেল আছে এই টাইটেলের ক্যারেক্টার কাউন্ট 65 এর ভিতর হইতে হবে। কেন? দেখেন আমি গুগলে আইসা যখন কোনো কিছু লিখে সার্চ করি, ধরেন আমি এই যে প্লাগারিজম চেকার এটা লিখে সার্চ করলাম, এটা লিখে সার্চ করার পরে আমার এখানে কিছু ইউআরএল আসছে কিন্তু কোনো ইউআরএল এ ভুল নাই। আচ্ছা আমরা ধরেন আরেকটু নর্মাল কোনো জিনিসে যাই, ধরেন বেস স্মার্টফোন, এটা লিখে ধরেন আমি সার্চ করলাম, দেখেন এইখানে আছে। আমরা যখন কোনো কিছু লিখে গুগলে সার্চ করি গুগলে 3টা জিনিস দেখায়, ইউআরএল, টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশন। ক্লিয়ার?
সো এইখানে দেখেন ইউআরএলও দেখাচ্ছে, টাইটেলও দেখাচ্ছে, মেটা ডেসক্রিপশনও দেখাচ্ছে, কিন্তু একটা ইস্যু আছে। সেই ইস্যুটা হচ্ছে যে টাইটেলটা আমি এখানে দেখতে পাচ্ছি, দেখেন টাইটেলের শেষে 3টা ডট চলে আসছে, তাই না? দেখেন এই যে এখানে আরেকটা টাইটেল আসছে, যে টাইটেলের শেষে 3টা ডট চলে আসছে। এই ডট গুলোকে অ্যাকচুয়ালি মার্কেটিং এর ভাষায় বলা হচ্ছে ইলিপস, মানে অসমাপ্ত বাক্য এক কথায়। সো আমরা যখন একটা টাইটেল জেনারেট করব, তখন আমাদের মাথায় রাখতে হবে আমাদের টাইটেলের ক্যারেক্টারটা যেন 65 এর ভিতরে থাকে। সো আমরা কিভাবে বুঝবো? আপনি সিম্পলি ক্যারেক্টার কাউন্টার অনলাইন আছে, এগুলো লিখে সার্চ করলে আপনি ক্যারেক্টার কাউন্ট করতে পারবেন। ঠিক আছে, যেটা আমরা আমাদের টুইটারের ক্লাসেও ক্যারেক্টার কাউন্ট করে দেখছিলাম, মনে আছে? সো এই যে যে আমার টাইটেলটা আছে, এই টাইটেলটাকে আমি কি করব, ক্যারেক্টার কাউন্টার অনলাইনের এখানে এসে প্লেস করব। সো দেখেন আমার কয়টা ক্যারেক্টার হয়েছে, 38 ক্যারেক্টার। আমার টাইটেলটাকে আমি 65 ক্যারেক্টার পর্যন্ত রাখতে পারবো, তাই তো? সো দ্যাট মিনস এটার সাথে আমি চাইলে আরো কিছু ওয়ার্ড এখন অ্যাডও করতে পারি। আমার টাইটেলটা কি এখনো আমার লিমিটের ভিতরে আছে। তো আমার এখানে রুলসে একটা কথা বলছে, অ্যাড সাম মডিফায়ার, তুমি কিছু মডিফায়ার ইউজ করো। সো যেমন এটার সাথে আমি এটা অ্যাড করতে পারি যে টপ 10 বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। কয়টা ক্যারেক্টার হইলো? 50 ক্যারেক্টার হয়েছে, তাই না? সো আমি কি এখনো কিন্তু 65 এর ভিতরেই আছি। সো আমি কিন্তু এইভাবে বুঝতে পারবো যে আমার টাইটেলটাকে আমি আর কতটুকু বড় করব, কতটুকু বড় করব না। ক্লিয়ার? এবং সে আরেকটা কথা বলছে, টাইটেলের পিক্সেলটাও মাপতে হবে। পিক্সেলটা কত? 600 পিক্সেলের ভিতর থাকতে হবে, আদারওয়াইজ ওই ইলিপসটা চলে আসে, ওই ডট ডটটা চলে আসে। এটা কিভাবে মাপবেন? আপনি টাইটেল পিক্সেল, এই যে টাইটেল পিক্সেল লেন চেকার, এটা লিখে যদি সার্চ করেন আপনি সাইট পেয়ে যাবেন। যে কোনো সাইট থেকে আপনি এটা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই সাইটটা অপরিচিত লাগতেছে, পিক্সেল উইথ চেকার, এটা দিয়েও আমরা দেখতে পারি। লেটস সি, আমরা একটু চেক করেই দেখি, সমস্যা নাই। আমরা যে টাইটেলটা তৈরি করছিলাম আমাদের এইখানে, সো ক্যারেক্টার আমরা দেখে ফেলছি। এবার আমরা এখানে আমাদের টাইটেলটা দেই, দিয়ে আমরা হচ্ছে এখানে গেট পিক্সেল লেন্থে যদি ক্লিক করি, আচ্ছা ও কি 600 দেখাচ্ছে? সিরিয়াস? কাউন্ট তো দেখাচ্ছে না। আচ্ছা, টপ 10 বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, ও তো লেন্থ কিছু দেখাইলো না। আচ্ছা সমস্যা নেই, আমরা টাইটেল পিক্সেল চেকার, এটা লিখে সার্চ করি। এই একটা অপশন আছে এসসিআরপি গুগলের, এটা দিয়েও ভালোভাবে করা যায়। লেটস সি, এখানে আমরা আমাদের টাইটেলটা বসাই, কপি করলাম, এখানে এসে আমাদের টাইটেলটা বসাইলাম। এই যে দেখেন, সো আমাদের টাইটেলের এই যে দেখেন ক্যারেক্টার 50, পিক্সেল হয়েছে মাত্র কত? 418। সো বুঝতে পারছেন আমার পিক্সেলও কিন্তু 600-র ভিতরে আছে। এই কারণে কিন্তু দেখেন আমার টাইটেলের পরে কিন্তু কোনো ডট ডট আসে নাই। যেমন এবার যদি আমি টাইটেলটাকে বড় করি, ধরেন আমি এখানে আরেকটু বড় করা শুরু করি, দেখছেন কি হয়েছে? যখনই আমার ক্যারেক্টারটা এখানে 65 টাচ করছে, এখানে ডট ডট চলে আসছে। আমরা কি বুঝতে পারতেছি? কথা বললেন কিন্তু, আমরা কি বুঝতে জি পারতেছি? স্যার। জি যখনই স্যার। আমার এটা 65 টাচ করছে, দেখছেন এখানে ইলিপস চলে আসছে। আর আমি যদি এটাকে না দেই, যদি আমার ক্যারেক্টার কম থাকে, পিক্সেল আমার লিমিটে থাকে, তাহলে দেখেন শেষে কোনো ডট ডট আসে না। সো আমাদেরকে অ্যাকচুয়ালি এমন ভাবে একটা টাইটেল জেনারেট করতে হবে যেটা শেষে কি কোনো ইলিপস আসে না, এবং আমরা শুরু করব আমাদের কিওয়ার্ডটা দিয়ে, এবং কিওয়ার্ডের আগে আমরা কিছু কি মডিফায়ার ইউজ করব। বুঝতে পারছেন? যেমন বেস্ট, টপ 10, তাই না? হোয়ার হোয়ার আই ক্যান, এরকম কিছু মডিফায়ার আমরা ইউজ করতে পারি। বুঝতে পারছেন? হুইচ ওয়ান, এরকম মডিফায়ার ইউজ করব। সো টাইটেল কিভাবে জেনারেট করব সবাই বুঝতে পারছি? জি স্যার। গ্রেট। এরপরে কি আছে দেখেন, অন পেজ এসইও তে ডোন্ট ইউজ আগলি ইউআরএলস, মেক ইট শর্ট এন্ড সুইট, ইউজ ইউর কিওয়ার্ড,
ডোন্ট ইউজ নাম্বারস ইন দ্য ইউআরএল, ইউজ হাইফেন্স। যখন আমরা একটা ইউআরএল বানাবো, ইউআরএলটা অ্যাকচুয়ালি আমার এই টাইটেল দিয়ে ইউআরএলটা তৈরি হয়, কেমন? সো টাইটেল দিয়ে তৈরি হলো, অ্যাকচুয়াল আমাদের ফোকাসটা থাকে হচ্ছে আমাদের কিওয়ার্ডের উপরই। আমরা অ্যাকচুয়ালি কিওয়ার্ডটা দিয়ে আমাদের কি করব, ইউআরএলটা তৈরি করব। সো ইউআরএল যখন আমরা তৈরি করি তখন কিন্তু আর আমরা ক্যাপিটাল ইউজ করি না, তখন আমরা ইউজ করি কি স্মল। এবং আমরা যেটা করব, দুইটা ওয়ার্ডের মাঝখানে আমরা দিব হচ্ছে তখন কি হাইফেন। ক্লিয়ার? সো হাইফেন দিয়ে স্মল লেটার, হাইফেন দিয়ে স্মল লেটার এন্ড হাইফেন দিয়ে স্মল লেটার। সো মজার ব্যাপার হচ্ছে যখন আমরা অ্যাকচুয়ালি ইসে কাজ করি, আপনার হচ্ছে কি বলে এটাকে, আমরা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করি তখন এইসব ইউআরএল আমাদের হাত দিয়ে ধরে দিতে হয় না, আমাদের একটা সূত্রই থাকে। ওই যে মনে আছে যখন আমরা ওয়েবসাইট সেট আপ করছি, ওয়েবসাইট সেট আপ করার সময় শুরুতে আমরা একটা কাজ করছিলাম, আমরা ইন্ডেক্সিংটা অফ করছি, আর আমরা কি করছিলাম মনে আছে, পারমালিংকটা পোস্ট নেম করে দিছিলাম, মনে আছে? সো ওই পোস্ট নেম করে দিলে, পারমালিংকটা যখন আপনি পোস্ট নেম করে দেন তখন ইউআরএলটা অটোমেটিক্যালি না, এটা আর আপনার কষ্ট করে লিখতে হয় না। তারপরে আমরা যদি লিখে দিতে হয় তাহলে আমরা এরকম ভাবে আমাদের কিওয়ার্ড টার্গেট করে দিয়ে দিব। ক্লিয়ার? সো এখানে কি বলা হয়েছে দেখেন, আপনি যখন ইউআরএল তৈরি করবেন চেষ্টা করবেন ইউআরএলটা যেন শর্ট হয়, আপনার কিওয়ার্ডটা ইউআরএল ইউজ করবেন, কখনো নাম্বার ইউজ করবেন না, আর হাইফেন ইউজ করবেন না, সরি হাইফেন ইউজ করবেন দুটো ওয়ার্ডের ভিতরে। ক্লিয়ার? সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে ইউআরএল ইউজ করার জন্য। এখন এখানে একটা কথা আবার বলছে দেখেন, ডোন্ট ইউজ আগলি ইউআরএল। এখন আগলি ইউআরএল মানে কোনটা আবার? আগলি ইউআরএল হইতে পারে এই যে দেখেন, এটা একটা আগলি ইউআরএল, দেখেন এই ইউআরএল এর ভিতরে যে কি লেখা আছে আপনি জীবনে বুঝবেন এই ইউআরএলটা আপনারা কোথায় নিয়ে যাবে। সো এই ধরনের এরকম কোন আগলি ইউআরএল তৈরি করা যাবে না, ঠিক আছে? মনে থাকে জানো। আচ্ছা, এরপরে আসি আমাদের পরের পার্ট, ইউজ ইউর কিওয়ার্ড ইন মেটা ডেসক্রিপশন। সো আমরা যখন একটা ওয়েবসাইটে কাজ করি আমাদের মেটা ডেসক্রিপশন দিতে হয়, এগুলা কিভাবে দিতে হয় সব শিখবেন, ভয়ের কিছু নাই। আমরা জাস্ট থিওরিটা আজকে শুনতেছি, বুঝার চেষ্টা করতেছি, তারপরে আমাদের প্র্যাকটিক্যাল। সো এখানে কি বলতেছে দেখেন, মাস্ট ইনপুট ইউর কিওয়ার্ড ইন ইউর মেটা ডেসক্রিপশন, ইউর মেটা ডেসক্রিপশন শুড বি ইন জাস্ট 155 to 160 ক্যারেক্টার। ক্লিয়ার? আপনি যে মেটা ডেসক্রিপশনটা হচ্ছে লিখবেন সেটার ক্যারেক্টার কাউন্টার কত হবে, 155 থেকে 160 ভিতরে থাকতে হবে। এই যে আমার যে মেটা, এই মেটাটা লিখতে হয়। সো এই যে দেখেন এইখানেই আমার সেই মেটা লেখার জায়গা আছে। সো আমার কিওয়ার্ডটাকে আমার মেটাতেও রাখতে হবে। সো ধরেন আমি এখানে এভাবে লিখতে পারি যে ধরেন ইশিখন, ইশিখন ইজ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, provides best marketing service all over the world। আমি সিম্পলি এটাই লিখলাম। সো এখানে দেখেন আমার ক্যারেক্টার কত হলো, দেখেন 112 ক্যারেক্টারের ভিতরে আমি কিন্তু আমার মেটা ডেসক্রিপশন লিখে ফেলছি। কেমন? সো আমি চাইলে কিন্তু এটা আরো বড় করতে পারি, কোনো প্রবলেম নেই। তো আমার অ্যাকচুয়াল জায়গা আছে কত, 155 to 160 ক্যারেক্টার। সো আমাদের যখন আমরা একটা ওয়েবসাইটের অন পেজ এসইও করব, আমাকে শুরুতে দিতে হয় টাইটেল, তারপরে দিতে হয় হচ্ছে ইউআরএল, তারপরে দিতে হয় মেটা ডেসক্রিপশন। এই জিনিসগুলো আমরা যখন দিব তখন আমরা এই রুলস গুলা মেনে চলবো। কেমন? আমার অবশ্যই কিওয়ার্ডটা আমি মেটাতে ইউজ করব, এবং মেটা ডেসক্রিপশনটা অবশ্যই 155 থেকে 160 ক্যারেক্টারের বেশি হওয়া যাবে না। বুঝতে পারছি তো সবাই? টাইটেল, ইউআরএল এন্ড মেটা, এই তিনটাতে কোনো প্রবলেম আছে? হ্যাঁ স্যার। গ্রেট। এরপরে কি আছে দেখেন, wrap your blog post title with h1 tag. In WordPress it takes automatically, but some theme override these settings. যদিও এখন আর তেমন থিম পাওয়া যায় না। অ্যাকচুয়ালি যেটা বলা হয়েছে, যখন আপনি কোন একটা ব্লগ পোস্ট লিখবেন, যেমন ধরেন এই যে উনি যে ব্লগ পোস্টটা লিখছে যে স্মার্টফোন নিয়ে, এটা হচ্ছে ওনার ব্লগ পোস্টের টাইটেল। সো আমাদেরকে গুগল যেটা বলে, আপনি যখন ব্লগ পোস্টের কোনো টাইটেল দিবেন
আপনার টাইটেলটা হবে H1 ট্যাগে। H1 ট্যাগটা কি? অ্যাকচুয়ালি HTML CSS এ আপনার এই টেক্সটের উপরে 6টা ট্যাগ আছে, H1 থেকে H6, যেটা সবচেয়ে বড় সাইজে সেটাকেই বলে H1 ট্যাগ, আর একদম H6 পর্যন্ত আছে। সো আমাদেরকে যেটা বলা হয় যে আমরা যখন একটা ব্লগ পোস্ট পাবলিশ করব, ওই ব্লগ পোস্টের টাইটেলটা অবশ্যই H1 ট্যাগে হবে। ক্লিয়ার? আর আমার এছাড়া আমি যদি আমার ব্লগের ভিতরে অ্যানাদার কোনো ছোট টাইটেল ইউজ করি তখন সেটা H2 তে যায় এবং H3 তে যায়। এই যে যেমন এগুলো যেমন H2 H3 তে ইউজ করা হয়েছে। কেমন? এটাই হচ্ছে ফ্যাক্ট। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন ব্লগ পোস্টের টাইটেল দিব তখন H1 ট্যাগ দিব। অ্যান্ড ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এটা অটোমেটিক্যালি নিয়ে নেয়। কিছু কিছু থিম আগে ওভাররাইট করতো, এখন আর এরকম থিম পাওয়া যায় না। সো তাহলে আমরা এটা কেন বললাম? এটা তো অলরেডি আছে। বলার রিজন হচ্ছে আপনার সামনে তো সবসময় ওয়ার্ডপ্রেসের সাইট আসবে না, আপনার কাছে ওয়ার্ডপ্রেস ছাড়া কোডিং রিলেভেন্ট যে কোনো সাইটই আসতে পারে। সো তখন তো আপনাকে কাজগুলা বুঝতে হবে, তাই না? সো আপনি তখন কি করবেন? সব কাজের একটা কথা একটু বলি, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি কিন্তু সব ধরনের ওয়েবসাইটের কাজ একা একা করতে পারবেন না। যেমন আপনারা যদি কোডিং করে সে কোনো সাইট বানায় দেয়, যেমন পিএসপি, লারাভেল, পাইথন, নোড.js, এরকম যদি ল্যাঙ্গুয়েজে তৈরি কোনো ওয়েবসাইট আপনাকে এনে দেয়, ওই ওয়েবসাইটের এসইও কিন্তু আপনি একা একা করতে পারবেন না। হ্যাঁ, দুই ভাবে করা যায়। নাম্বার ওয়ান, আপনারে যদি কেউ একটা কন্ট্রোল প্যানেল তৈরি করে দেয় এসইও কাজগুলো করার জন্য, তখন আপনি একা একা করতে পারবেন। যদি কন্ট্রোল প্যানেল আপনাকে কেউ না দেয়, তখন দুইটা ওয়ে থাকে। ওয়ান, ওই লোকের যদি নিজস্ব ডেভেলপার থাকে তাহলে ওই ডেভেলপারের হেল্প নিয়ে আপনি বাকি কাজগুলো করবেন। যদি ডেভেলপার না থাকে তাহলে আপনারা যদি এসইও করতে দেয়, আপনি যেটা করতে পারেন, আপনি একটা লিটল অ্যামাউন্ট দিয়ে একজন ডেভেলপার হায়ার করে, যে কিনা এই ধরনের ল্যাঙ্গুয়েজ বুঝে, আপনি তাকে গাইড করবেন, সে বাকি কাজগুলো করবে। নর্মালি সিস্টেমটাই হচ্ছে এটা। সব কাজ অ্যাজ এ মার্কেটার আমরা করতে পারি না, আমাদের নলেজের বা আমাদের পাওয়ারের কিছু লিমিটেশনস আছে। বুঝতে পারছেন? কারণ ওইগুলো কোডিং করে বানানো, সো আমি তার ওয়েবসাইটের কোডিং শিখে আসি নাই। সো অ্যাজ এ মার্কেটার এটা আমার কাজও না। সো তখন আমরা যেটা করি, আমরা ডেভেলপারের হেল্প নেই। ক্লিয়ার? ওকে। এরপরে যেটা বলা হচ্ছে দেখেন, ডেজেল উইথ মাল্টিমিডিয়া, টেক্সট ক্যান অনলি টেক ইউর কন্টেন্ট সো ফার, add some media like images, videos and diagrams that reduce bounce rate. আমরা যখন একটা ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করব, তখন আমরা চেষ্টা করব ওই কন্টেন্টের ভিতরে কিছু ইমেজ, ভিডিওস এন্ড ডায়াগ্রামস দিতে। কেমন? এতে করে আমাদের সুবিধা হবে কি, আমরা যখন একটা কন্টেন্ট পাবলিশ করব, সো কন্টেন্টটাকে যদি আমরা কিওয়ার্ড অপটিমাইজ করতে পারি, কন্টেন্টটা মোটামুটি ভালো একটা র্যাঙ্কে যাবে। কিন্তু এই কন্টেন্টটাকে আরো বেশি প্রপার প্লেসে নিয়ে যাবে হচ্ছে আমাদের ইমেজ, ভিডিওস এন্ড ডায়াগ্রামস। এগুলো কেন? একটা জিনিস চিন্তা করেন, যখন আমরা একটা সামনে লিখা পাই, লিখাটার সাথে যদি আমাদের একটা ইয়ে থাকে, আপনার হচ্ছে লিখাটার সাথে আমাদের যদি কোনো ইমেজ বা ভিডিও থাকে, তখন আমরা এটা একটু সময় নিয়ে দেখি, তাই না? সো অ্যাকচুয়াল কাজটাই এটা। আপনি কি করবেন? এই ইমেজ, ভিডিওস, ডায়াগ্রামস এগুলো একটু দেখবেন যদি দেয়া থাকে। সো যখন আপনি দেখেন তখন অ্যাকচুয়ালি কি হয়, আপনি একটা পোস্ট দেখতে হলে তো ওই পোস্টে অবস্থান করতে হয়, তাই না? সো বাউন্স রেট বলে একটা ফ্যাক্ট আছে। বাউন্স রেট কি জিনিস? বাউন্স রেট হচ্ছে কোন একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে আসার পর সে কতগুলো পেজ ওপেন করলো এবং কি পরিমাণ সময় দিল, তার একটা গড় হিসেবকে বলি হচ্ছে আমরা বাউন্স রেট। তো এই বাউন্স রেটটা কিন্তু আবার একেবারে ফিক্সও না। ডিফারেন্ট টাইপ অফ ওয়েবসাইটের জন্য বাউন্স রেটের একটা ডিফারেন্ট ক্রাইটেরিয়া আছে। আপনি যদি সিম্পলি জাস্ট গুগলে আসেন এবং এসে আপনি যদি এটা লিখেন যে বাউন্স রেট অফ এ ওয়েবসাইট, এটা লিখে যদি সার্চ করেন, তাহলে দেখবেন আপনাকে বাউন্স রেটের ইয়েটা দেখাবে। আচ্ছা, বাউন্স রেট রেশিও লিখে দিই আমরা। ডিরেক্টর লেখে নাই যে কোন কোন সাইটে কি 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 ধরনের, এটা তাকে লেখা ছিল।
এক এক ওয়েবসাইটের জন্য এক এক টাইপের, সেটা কি এখানে লেখা আছে? না, এই লিঙ্কটাতে নাই। এই যে দেখেন এবার বের হয়েছে ওয়েবসাইট বাউন্স রেট এভারেজ, এটা যদি লিখেন তাহলে দেখতে পারবেন। নর্মালি বাউন্স রেটের রেঞ্জটা হচ্ছে 26 থেকে 40% ইজ এক্সিলেন্ট, 41 to 50% is roughly average, and 56 to 70% is higher than average, but may not cause for alarm depending on the website. Anything over 70% is disappointing. Actually বাউন্স রেটের ভিতরে আবার একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, নর্মালি হচ্ছে 26 থেকে 40% যদি থাকে আপনার বাউন্স রেট, তাহলে এটা খুবই ভালো, এক্সিলেন্ট। আর যদি সেটা 41 থেকে 55 হয়ে যায় তাহলে এটা রাফলি এভারেজ, মানে এটা খারাপের দিকে যাচ্ছে। আর যদি 56 থেকে এটা 70% হয়ে যায় তাহলে এটা অনেক বেশি। তো এটা আমাদের জন্য হুমকি স্বরূপ, এটা আমাদের র্যাঙ্কিং কে ফল করে। বাট এটা ডিপেন্ডস অন ডিফারেন্ট ওয়েবসাইট। হ্যাঁ, দেখা যায় ই কমার্স ওয়েবসাইটের জন্য এটার বাউন্স রেটের সিস্টেমটা একরকম, হ্যাঁ, আর হচ্ছে ব্লগ সাইটের জন্য একরকম, তারপরে হচ্ছে নর্মাল একটা কোম্পানি সাইটের জন্য একরকম। হ্যাঁ, তো এখানে টোটাল জিনিসটাই লেখা আছে। আর আপনি যদি এখানে আইসা ই কমার্স লিখে দেন সরাসরি, এই যে এখানে বলেই দিছে, দেখেন ই কমার্সের জন্য বাউন্স রেটটা হচ্ছে 20% থেকে 45%-এর ভিতরে যদি থাকে তাহলে এটা বেস্ট। বুঝতে পারছেন? সো যে সাইট আপনি পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য যদি দেখেন, লিখে লিখে দেখতে পারেন, হ্যাঁ, আরামসে একদম শিওর হয়ে গেলেন। পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য পোর্টফোলিও বানান কি আমার হয়েছে আদৌ? পোর্টফোলিওর জন্য ডিরেক্ট লিখে নেয়। পোর্টফোলিওর জন্য নর্মালি ওই আপনার ওই যে যেটা ছিল যে আপনার 26 থেকে 40%-এর ভিতরে, ওইটাই নর্মালি মেনটেন করে। আমরা যদি ব্লগ সাইটে দেখি 70 থেকে 90% হচ্ছে এটার এভারেজ বাউন্স রেট ব্লগস। দেখছেন? ই কমার্সের জন্য ওভার অ্যারাউন্ড 30%, কন্টেন্ট সাইটের জন্য এটা 40 থেকে 60%, আর সার্ভিস টাইপ সাইটের জন্য হচ্ছে 10 থেকে 30%। সো এটাতে মোটামুটি একটা ভালো মেজারমেন্ট আপনি পাচ্ছেন। ওয়েবসাইটের নাম লিখলে দেখা দিবে, সমস্যা নাই। সো আমাদের হচ্ছে বাউন্স রেটটা লিমিটেশনের ভিতরে রাখতে হয়। সো যদি ধরেন একটা ভিজিটর আসলো, ক্লিক করে আপনার সাইটে ঢুকলো, আবার ইনস্ট্যান্ট বের হয়ে গেল, তাইলেই কিন্তু আপনার বাউন্স রেটটা বেড়ে যাবে। আর যদি সে আপনার ওয়েবসাইটে এসে সময় দেয় তাহলে আপনার বাউন্স রেটটা কি লিমিটে চলে আসবে। সো দ্যাটস ওয়াই আমরা এই জিনিসগুলো অ্যাড করব যাতে আমাদের বাউন্স রেটটা কি অনেক বেশি না হয়। একদম সিম্পলি যদি বলি, ড্রপ ইউর কিওয়ার্ড ইন ফার্স্ট 100 ওয়ার্ডস, এটা অলরেডি আপনাদের বলা হয়েছে। আমরা যখন কোনো কন্টেন্ট লিখবো, কন্টেন্টের প্রথম 100 ওয়ার্ডের ভিতরে অবশ্যই আমরা আমাদের ফোকাস কিওয়ার্ডটাকে একবার প্লেস করব, যেটা অনেকেই ভুল করছেন। ইউজ লিঙ্কস, আমরা যখন একটা কন্টেন্ট দিব, কন্টেন্টের ভিতরে আমরা ট্রাই করব কিছু লিঙ্ক রাখতে, ইন্টারনাল লিঙ্ক প্লাস এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক কি জিনিস? ইন্টারনাল লিঙ্ক মানে হচ্ছে আমার ওয়েবসাইটেরই ডিফারেন্ট পেজের ভিতর যখন আমি লিঙ্ক করি তখন সেটাকে বলতেছি ইন্টারনাল লিঙ্ক। যখন আমার ওয়েবসাইটের সাথে অন্য আরেকজনের ওয়েবসাইটে লিঙ্ক করি তখন সেটাকে আমরা বলতেছি কি এক্সটার্নাল লিঙ্ক। ক্লিয়ার? সো আমাদেরকে দুই ধরনের লিঙ্কই রাখতে হয়। এরপর যেটা আছে, বুস্ট ইউর ওয়েবসাইট স্পিড, চুজ বেস্ট হোস্টিং সার্ভিস, ইউর ওয়েবসাইট লোডিং স্পিড মাস্ট বি লেস দ্যান 4 সেকেন্ড, ইউজ ক্যাশিং প্লাগইনস, অপটিমাইজ ইমেজেস বিফোর আপলোডস। সো যেটা বলা হয়েছে, আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং এর ভাই অনেক ক্রাইটেরিয়া আছে, বুঝতে পারছেন? সো এই যে আমরা যতগুলো কাজ করতেছি এগুলো সব কিন্তু আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কিং এর ক্ষেত্রে কাজে লাগে। সেখানে ওয়েবসাইটের স্পিডটাও একটা ফ্যাক্ট। আপনার ওয়েবসাইটের স্পিড যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনার হোস্টিং এর স্পিডটা ভালো হইতে হবে, মানে হোস্টিং সার্ভিসটা ভালো হইতে হবে। তারপরে হচ্ছে লোডিং স্পিডটা অবশ্যই 4 সেকেন্ডের কম হইতে হবে, এর বেশি হওয়া যাবে না। আপনি লোডিং স্পিড অপটিমাইজ করার জন্য কিছু ক্যাশিং প্লাগইন ইউজ করতে পারেন। এগুলা কিভাবে করে সব দেখবেন প্র্যাকটিক্যাল, সমস্যা নাই, এখন জাস্ট আমরা শুনতেছি। এরপরে যে কাজটা করতে হয়, ইমেজকে অপটিমাইজ করে আপলোড করতে হয়। এন্ড ইমেজকে অপটিমাইজ করা মানে কি? ইমেজ অপটিমাইজেশন কিন্তু টু টাইপস হয়। একটা হচ্ছে কিওয়ার্ড দিয়ে অপটিমাইজেশন,
আরেকটা হচ্ছে ইমেজের সাইজ অপটিমাইজেশন। এটা কেমন, লেটস সি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা দেখেন, আমার এখানে একটা পিকচার আছে, যেমন আমি যদি এই পিকচারটাই ধরি, এই যে এটা, এই পিকচারটার রাইট নাও সাইজ আছে দেখেন 2.77 MB, মানে প্রায় 3 MBর কাছাকাছি। এত বড় পিকচার আসলে আমাদের ওয়েবসাইটে আপলোড করলে আমাদের ওয়েবসাইটটা ভারী হয়ে যায়। সো ইমেজকে অপটিমাইজ করার জন্য এই যে ইমেজ অপটিম অনলাইন আছে, অথবা আপনি টাইনি পিএনজি বলে কিছু একটা সাইট আছে, এখানেও দিতে পারেন। আপনার কাজ কি, এখানে আপনি ইমেজটাকে আপলোড করবেন। এই যে দেখেন পিকচারটা, এটা আমি আপলোড করে দিলাম। সো লেটস এটা কতটুকু কমে। আমরা কম্প্রেসিং এ দিয়ে দিলাম পিকচারটাকে। এত সময় কেন লাগছে? আচ্ছা, আমরা ইমেজ অপটিম অনলাইন যেটা আছে এটা দিয়েও ট্রাই করতে পারি। জেপিজিটা চুজ করব, চুজ ফাইলে ক্লিক করে আমরা আমাদের যে পিকচারটা আছে সেটাকে আপলোড করে দিব। ওপেন। সো এটা দেখেন, এই যে অটোমেটিক নিজে কাজ করতেছে, সে অটোমেটিক কাজ করে এই পিকচারটা আবার ডাউনলোড হবে। হ্যাঁ, আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট একটু সময় দিবেন। এটা এখনো হয় নাই। এই যে দেখেন, এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি রিফ্রেশ দেই, দেখেন আমার পিকচারটা ছিল 2.77 MB, অপটিমাইজ হয়ে পিকচারটা হয়েছে ওয়ান এমবি, মাত্র 1 MB হয়েছে। লেটস সি আমাদের টাইনি পিএনজি, আমরা ওরা একটু রিলোড দেই, ওরে 1 MB-টাই আবার আপলোড করে দেই। টাইনি পিএনজি তো খুব ভালো কাজ করে, আজকে এত স্লো কেন বুঝতে পারতেছি না। ইমেজ অপটিম অনলাইনে আসি, লো একটু লো করে দিই। লো করে দিয়ে আমরা আবার যদি 1 MB-টা আপলোড করে দিই, দেখি আর একটু কমে নাকি। আর এখানে দেখি টাইনি পিএনজি, এই যে টাইনি পিএনজি রেজাল্ট দিছে, মাই গুডনেস, 800 KB করছে সে। দেখছেন, আমরা 800 KB-টাও ডাউনলোড করি, ডাউনলোড করলাম, ওই যে দেখেন ও 700 KB করে দিছে অলরেডি। এই যে দুইটাই আছে। যাই হোক, সমস্যা নেই, আমরা এইটাকে আবার আপলোড করি টাইনি পিএনজিতে। লেটস সি টাইনি পিএনজি আর কতটুকু কমাইতে পারে আমাদের জন্য, এবং কত পার্সেন্ট কমাচ্ছে ও কিন্তু দেখাচ্ছে, দেখছেন 29%। আই গেস টাইনি পিএনজি আজকে একটু সময় নিচ্ছে, বাট কাজ করতেছে। So আমরা ওর একটু সময় দেই। জীবনে তো কত মানুষকে সময় দিলাম নাকি। হায় রে টাইনি পিএনজি, বাবা, এতক্ষণ পরে সে রেজাল্ট দিছে,
777 KB পর্যন্ত কমাইছে, আমরা আবার ডাউনলোড করি, আবার এইটারই আপলোড করে দিব, দাঁড়ান কইমা টইমা যেটা বাইরেছে এটারে আবার আপলোড করে দিব। আমরা যদি এখানে আসি একটু রিফ্রেশ দেই, এই যে এটা 759 KB হয়েছে, এটারে আমরা আবার আপলোড করে দেই, দেখি সে আর কতটুকু কমাইতে পারে। সাতশো 65 KB আসছে, আবার ডাউনলোড করলাম, ইমেজ অপটিম অনলাইনে লাস্ট একবার দিব ওরে। ডাউনলোড হয়ে গেল। আমরা যদি একটু ফোল্ডারে আসি, এই যে এটা দেখেন লাস্ট আসছে কততে, 747 KB আসছে। কোন প্রকার সফটওয়্যারের ইউজেস ছাড়াই আমরা এটাকে 747 KB বানাইতে পারছি, কেমন? তো মাঝখানে যেগুলো ছিল এগুলোরে ফালাই দিলাম আপাতত। আচ্ছা, এবার একটা ম্যাজিক দেখেন, এই পাশে যদি আসি একটা কাজ করি, এই যে দুইটা পিকচার আছে এই দুইটা পিকচারে আমি অন্য জায়গায় সরাই, এখানে থাকুক। আচ্ছা, এটা হচ্ছে অপটিমাইজের পরের পিকচার, আর এটা হচ্ছে অপটিমাইজের আগের পিকচার। আমি দুইটা পিকচার চেঞ্জ করতেছি, কেমনে বুঝবেন? এই যে এখানে নাম দেখেন, নাম দেখলে বুঝবেন। আমি যে দুইটা পিকচার চেঞ্জ করতেছি আপনারা কি বুঝতে পারতেছেন? কোনো চেঞ্জ বোঝা যায়? না স্যার। তার মানে কি বুঝছেন বলেন তো? এটার মানে হচ্ছে আমরা ছবির সাইজ যতই কমাই না কেন এই ওয়েতে রেজুলেশনে কোনো চেঞ্জ আসে না। ছবি যেমন নতুন মানে যেমন ক্লিয়ার তেমন ক্লিয়ারই থাকে, শুধু মাঝখান থেকে এটার সাইজটা কমে যায়। বুঝতে পারছেন? তাহলে এটা কয়বার করে এইটারে আপনি আরো কয়েকবার অপারেশন চালাতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে আরো কমবে। ফিক্সড মানে নাম্বার নেই? এটা যত ছোট করা যায়। এখন কথা হচ্ছে এই যে যে ছবিটা আছে এই ছবিটাকে আপনি যদি আবার ইসের মাধ্যমে করেন, মানে ওপেন উইথ ইলাস্ট্রেটর অথবা ফটোশপ এগুলো দিয়ে যদি ওপেন করেন, তাহলে আপনি আরো কমায় ফেলতে পারবেন এক চান্সে। 60-65 KB হইলে খুবই ভালো। যেমন ইমেজটাকে আমরা একটু ছোট করি, আমার যে ইমেজটা আছে এটাকে আমি একটা ফ্রেমের ভিতর রাখতে পারি। এই যে দেখেন 1000 বাই 1000 আমার একটা ফ্রেম ছিল, আমি সেই ফ্রেমের ভিতরে ইমেজটাকে বসাইছি। বসানোর পরে আমার কাছে ফাইলে ক্লিক করে এক্সপোর্ট, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এটা আমি দিলাম। সেভ ফর ওয়েব দিয়ে আমি যদি এটাকে সেভ দেই এন্ড আমি এটার আরেকটা নাম দেই, নাম দিয়ে আমি যদি সেভ করি, তাহলে দেখেন এটা কত কত কেবি হইলো। এটা দেখেন মাত্র 51 KB হয়েছে, দেখছেন? কোথায় 700 KB আর কোথায় 51 KB। ইলাস্ট্রেটর দিয়ে যদি কমান তাহলে আরো কমানো যায়। এবার দেখেন দুইটা, যদি এটা আমরা ইমেজটার সাইজটা ছোট করে ফেলছি, এটা কত ছিল? এটা কি 1000 বাই 1000 ছিল? আচ্ছা সমস্যা নেই, আমরা ইলাস্ট্রেটর 1000 বাই 1000ই নিব। ধরুন আমরা ফাইল থেকে নিউতে আসি, ওইটা বোধহয় 600 বাই 600 ছিল। 1000 বাই 1000 নিলাম, আমার যে ছবিটা আছে এই ছবিটাকে আমি ওই 1000 বাই 1000 নিয়ে আসি। ওকে, আনলাম 1000 বাই 1000-এ, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, সেভ করব, আগের নামটা দিয়ে সেভ করি, রিপ্লেস। আমরা একটু রিফ্রেশ দেই, দেখেন 108 KB হয়েছে। তাও এটা ছিল কত কেবি? 747 KB, আর এটা হয়েছে কত আমার? মাত্র 108 KB। এবার দেখেন ইমেজ গুলা,
কোনো চেঞ্জেস আছে? দেখেন এখানে নাম দেখেন, কোনো চেঞ্জেস আছে কি? না। সো আপনি যদি টুলস এর হেল্প নেন, ফটোশপ বা ইলাস্ট্রেটর, তাহলে আপনি আরো কমায় ফেলতে পারবেন রেজুলেশন কমানো ছাড়াই। বুঝতে পারছেন কিভাবে করবেন? তারপর সবচেয়ে ছোটটা দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে ছোটটা আপলোড করবেন, তাহলে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিডটা অনেক কম লাগবে। বুঝতে পারছেন? জি স্যার। সো যত ছোট করতে পারেন তত ভালো। ওকে, তারপরের পেজে যাই। ইউজ সোশ্যাল শেয়ারিং বাটনস। আমরা যে কাজটা করব, আমরা কিছু সোশ্যাল শেয়ারিং বাটন রাখবো আমাদের ওয়েবসাইটে। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এই সোশ্যাল শেয়ারিং বাটনগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের ওয়েবসাইটটার প্রচার করব। সো এটার অ্যাকচুয়াল সুবিধা কি? এটার অ্যাকচুয়াল সুবিধা হচ্ছে আমাদের ট্রাফিক বাড়বে, এবং সোশ্যাল শেয়ারিং বাটন যদি আমরা ইউজ করি তাহলে দেখা যায় অটোমেটিক যে সোশ্যাল শেয়ারটা আছে এইটা প্রায় 700% বেড়ে যায়। তো এটার অনেক বেনিফিট আছে সোশ্যাল শেয়ারিং এর। আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো একটা কন্টেন্ট কখন শেয়ার করেন বলেন? আমরা নর্মালি একটা কন্টেন্ট কখন শেয়ার করি? কথা কয় না। সোশ্যাল মিডিয়ার কোনো কন্টেন্ট আপনি কখন শেয়ার করেন? যখন আপনার ভালো লাগে নাকি? সো এক্স্যাক্টলি ব্যাপারটাই হচ্ছে এটা, যখন গুগল দেখে যে আপনি কোনো একটা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট শেয়ার করতেছেন, তখন গুগল বুঝতে পারে যে আসলে কন্টেন্টটা ভালো, আদারওয়াইজ তো পার্সনরা এই কন্টেন্টটাকে শেয়ার করতো না, তাই না? সো গুগল কি করে, সেই কন্টেন্টটাকে তখন প্রায়োরিটি দেয়। বুঝতে পারছেন? জি স্যার। সো এই জন্য আমরা যেটা করব, আমরা সোশ্যাল মিডিয়া শেয়ারিং এর কিছু বাটন রাখবো, যেটা থ্রুতে আমরা কি করতে পারি, ইজিলি সোশ্যাল মিডিয়াতে আমাদের কন্টেন্ট গুলাকে শেয়ার করে দিতে পারি। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে ওই যে আমাদের সুবিধাটা কি বলেন? আমাদের সুবিধা হচ্ছে আমরা আরো বেশি ভিজিটরও নিয়ে আসতে পারতেছি, তাই না? আচ্ছা, তারপরে যেটা আছে দেখেন, পোস্ট লং কন্টেন্ট। আপনি সোশ্যাল মিডিয়াতে কি করবেন? লং কন্টেন্ট শেয়ার করবেন, সরি ওয়েবসাইটে। আর ওয়েবসাইটে লং কন্টেন্ট শেয়ার করার সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনি যখন একটা বড় কন্টেন্ট দিবেন, এই কন্টেন্টটা পড়তেও তো সময় লাগবে, তাই না? সো আপনার সাইটে কি হবে, মানুষ সময় দিবে, ওই যে লেখা আছে দেখেন টাইম অন সাইট। এছাড়া আরেকটা পার্ট আছে দেখেন, মাস্ট এনশিওর কোয়ালিটি। শুধু কন্টেন্ট দিলেই হবে না, কন্টেন্টের কোয়ালিটি মেনটেন করতে হবে। এন্ড আপনি যদি বড় কন্টেন্ট দেন তাহলে কি হয়, ভিজিটর রিপিট হয়। একটা বড় কন্টেন্ট দেয়া মানে আপনি যখন লিখতেছেন বেশি, আপনি কিন্তু ইনফরমেশনও দিচ্ছেন বেশি, তাই না? সো বেশি ইনফরমেশন দিলে আপনার ওই কন্টেন্টটা পড়ার জন্য ওয়েবসাইটে ভিজিটরও আসে বেশি, সিম্পলি যদি বলি। ক্লিয়ার? এবং আরেকটা কথা বলা আছে দেখেন, গুগল সার্চেস ফর ইউর ব্র্যান্ড। যখন আপনি কোয়ালিটি কন্টেন্ট দেন, সো ওই ওই রিলেভেন্ট কোনো টপিক নিয়ে যদি কখনো গুগলে সার্চ হয়, তাহলে গুগল যেটা করে সবার আগে আপনার ব্র্যান্ডটা খুঁজে, যে ওই ওই পার্সনটা কই আছে। কারণ আমি যতদূর জানি এইসব টপিকের উপরে সে খুব ভালো কন্টেন্ট দেয়। বুঝতে পারছেন? সো এই যে গুগল আপনার ব্র্যান্ডকে সার্চ করে, এটাও কিন্তু অনেক বড়সড় ব্যাপার। সো গুগল কিন্তু তখন আপনার সাইটটাকে সবার আগে র্যাঙ্ক রাখবে। সো এই জন্য আমরা যেটা করব, আমরা মিনিমাম 800 ওয়ার্ডের কন্টেন্ট দিব, এর থেকে ছোট দিব না। এবং অবশ্যই কোয়ালিটি এনশিওর করব, এতে করে আমরা ভালো ভিজিটরের রিপিট পাবো। মানে একই ভিজিটর আমার ওয়েবসাইটে বারবার আসবে, আমার ওয়েবসাইটে এসে সময় দিবে, এবং আমার কি গুগল কি আমাকে খুঁজবে। আমার টপিকের উপরে যদি কখনো সার্চ আসে, তাহলে গুগল আমাকে খুঁজবে। বুঝতে পারছেন? সো এই জিনিসগুলো আমাকে অবশ্যই মেনে চলতে হয় অন পেজ এসইওর ক্ষেত্রে। সো এই প্রত্যেকটা কাজ আমরা ডিরেক্টলি আমাদের ওয়েবসাইটে করব। আপনারা যারা ওয়েবসাইট তৈরি করা শুরু করেছিলেন, নেক্সট ক্লাসে আপনাদের ওয়েবসাইট গুলো নিয়ে রেডি থাকবেন। আমরা ডিরেক্টলি লাইভ এই কাজগুলো করব, এবং এই অনুসারে আমরা আমাদের কন্টেন্টটাকে অপটিমাইজ করব, বিভিন্ন প্লাগইনেরও কাজ করব। ক্লিয়ার সবাই? জি স্যার।
জি স্যার। সো নেক্সট ক্লাসে আপনি আপনার ওয়েবসাইটটা নিয়ে রেডি থাকবেন। আর আজকের ক্লাস নিয়ে কার কি কোশ্চেন আছে করে ফেলেন। স্যার আমার একটা কথা ছিল আর কি। জি বলেন। আমাদের ইমেজ পিক্সেল বাড়ানো বা কমানো যায় কিভাবে স্যার? ইমেজের পিক্সেল পিক্সেল মানে ইমেজ কোয়ালিটি হাই করে এটা? হাই করা যায় কিংবা কমানো যায়, লো করা যায় কিভাবে? ইমেজের কোয়ালিটি লো করা তো ভাই 1 সেকেন্ডের কাজ। এটা তো আপনি যে কোনো ফেসবুকে আপলোড করেও যদি ডাউনলোড করেন তাহলেও কোয়ালিটি কমে যাবে। বাট ইমেজের পিক্সেলের কোয়ালিটি হাই করার জন্য আপনাকে ফটোশপের কাজ শিখতে হবে। এটা ভাই কোনো মার্কেটারের কাজ না। আচ্ছা আকাশ ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি শিওর। সেটা হচ্ছে আমাদের গত ক্লাসে যেটা আমরা হোমওয়ার্ক প্র্যাকটিস করলাম যতটুকু, তো আপনি এটা হচ্ছে একটা ক্রস চেক করলেন হচ্ছে যেটা ইউনিক কিনা। এখন আমার কোশ্চেনটা হচ্ছে এই জায়গায় যে আমরা যখন একটা কন্টেন্ট লিখবো, অন্যান্য আদার্স যে টুলস গুলো আজকেও দেখালেন, যে কিছু প্যারামিটার ম্যাট্রিক্স টুলস, তো এইগুলো মেনটেন করে আমরা আসলে যখন যতটুকু সম্ভব যে কন্টেন্টটা লিখবো, জি এই প্র্যাকটিসটা আমরা আবার ক্রস চেক করার, মানে ইনিশিয়ালি ক্রস চেক করার কোনো ওয়ে আছে যে এটা আসলে আসলেই ভালো হচ্ছে কিনা, আমি রাইট ট্র্যাকে আসি কিনা? জি জি এটা অবশ্যই আছে। আপনি যখন অন পেজটা প্র্যাকটিক্যালি করবেন তখন আরো ইজিলি বুঝতে পারবেন। কারণ আপনি যখন অন পেজ করবেন তখন আপনার হচ্ছে যে কন্টেন্ট চেকের সাথে সাথে আপনার এসইওটা আপনি কতটুকু প্রপার করতে পারতেছেন এইটারও একটা ক্রস চেক হয় ইনস্ট্যান্ট। কারণ ওইখানে এরকম হচ্ছে সিস্টেম দেয়া থাকে। ক্লিয়ার? সো ওইখান থেকে আপনারা আরো ইজিলি এই ক্রস চেকটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। জি আর কি কোশ্চেন আছে? আর ওই সোশ্যাল মিডিয়ার লিংক গুলো সবগুলাই দিতে হবে, যেমন ফেসবুক টুইটার তারপরে যেসব দেয়া তো ভালো, দেয়া তো অবশ্যই ভালো। কারণ সোশ্যাল মিডিয়া লিংক গুলো দিলেই তো আপনার হচ্ছে প্রত্যেকটা সাইটেই যখন শেয়ার হবে তখন প্রত্যেকটা সাইট থেকেই তো আপনি একটা ভিজিটর পাবেন, তাই না? ধরেন ফেসবুকে আপনার 5,000 ফ্রেন্ড আছে, আপনার টুইটারে 5,000 ফ্রেন্ড আছে, আপনার হচ্ছে ইসে কি বলে লিঙ্কডইনে 5,000 LinkedIn-এ। কানেকশন আছে, এরকম করে সব জায়গাতে আপনার আছে। সো আপনি যখন আপনার একটা ওয়েবসাইটের পোস্ট এতগুলো মানুষের সামনে শেয়ার করবেন, এইখান থেকে 10% মানুষও যদি আপনার ওয়েবসাইটটা ভিজিট করে তাইলে তো আপনি হিউজ একটা ভিজিটর পেয়ে যাচ্ছেন, তাই না? সো এটাই হচ্ছে আমাদের প্রয়োজন। বুঝতে পারছি ভাইয়া? জি স্যার। ওকে। স্যার জি স্যার আজকের ক্লাস সম্বন্ধে যদি কারো প্রশ্ন না থাকে, আমি একটু ওই ডোমেন রিসার্চ সম্বন্ধে একটু কথা বলতে চাচ্ছি। জি বলেন। স্যার আমি ডোমেন সার্চ যেটা আর কি ডোমেন চেক করার পরে আমি বেশ কয়েকটা ডোমেন নাম দিলাম আর কি। সেখানের মধ্যে কিছু দেখাচ্ছে এভেলেবেল, কিছু দেখাচ্ছে ইউর সার্চ ইজ এভেলেবেল, কিছু দেখাচ্ছে প্রিমিয়াম ডোমেন ইজ অ্যাভেলেবেল। আমি কথাটা বুঝি নাই ভাই, আপনার কি আমি আছে ডোমেন? হ্যাঁ, আমি কিছু নাম দিয়ে আর কি ডোমেন সার্চ করছি, চেক করছি আর কি, জি যে এই নামে আমি ডোমেন বানাবো। এখন ওই রেজাল্ট আসতেছে যে অ্যাভেলেবেল, কিছু আসতেছে যে প্রিমিয়াম ডোমেন ইজ অ্যাভেলেবেল। আচ্ছা, এটার মানে হচ্ছে কেউ কেউ আছে এই ডোমেনটাকে পারচেজ করছে, কিনছে, জি কিনে তারা বেশি দামে সেল করার জন্য সেটাকে আবার হচ্ছে ইয়ে করে রাখছে যাতে আপনি বেশি দাম দিয়ে কিনতে পারেন। ওইটা হচ্ছে প্রিমিয়াম ডোমেন অ্যাভেলেবেল বলতেছে। আচ্ছা, তাইলে ওটার দামটা ওখানে যেরকম দেখাচ্ছে জি ওই রকমই হবে। ওইরকমই হবে। জি জি। আচ্ছা, একজন আপু লিখছেন সেভারলি ইল couldn't attend last class, could you please check last class homework? আমি তো সবগুলো ক্লাসের হোমওয়ার্ক আপনাদের চেক করছি। অ্যাসাইনমেন্ট সাবমিট করতে লেট করে ফেলছি, কাইন্ডলি চেক করবেন, চেক করে দিবেন। আমি আপনাদের ক্লাসের শুরুতে যে ইয়েগুলো চেক করছি সেগুলো তো মোটামুটি চেক করা হয়েছে। আর যদি এখন কেউ হোমওয়ার্ক সাবমিট করেন গত ক্লাসেরটা, তাহলে সেটা আমার একটু পরে দেখতে হবে।
আপু যেহেতু তার আগের ক্লাসেরটা বলতেছেন, আমি জাস্ট একটু চেক করে দিচ্ছি। বেস্ট ইন্টেরিয়র ডিজাইন ইন ঢাকা, সার্চ ভলিউম 50, ডোমেন অথরিটি 20-এর কম আছে 5টা করে, সিপিসি ঠিক আছে, এসইও ডিফিকাল্টি ঠিক আছে, পেইড ডিফিকাল্টিও ঠিক আছে, হোম পেজ ইন টপ 10 4টা। এই কিওয়ার্ড নিয়ে তো তাহলে আর কাজ করা যাবে না, এটার আপনি ফোকাস কিওয়ার্ড লিখে রাখছেন। হাই হাই আপু, তাহলে কেমনে হবে বলেন? হোম পেজ দিয়ে যদি 4টা সাইট র্যাঙ্ক করে তাহলে তো ওই ওই কিওয়ার্ডটা আমার জন্য একটু কম্পিটিটিভ বেশি। একটা, দুইটা, তিনটা, 4টা, হ্যাঁ 4টাই আছে। সো এটারে তো আমরা সেকেন্ডারি কিওয়ার্ড বলবো, ফোকাস কিওয়ার্ড না। সো এইটা তো একটু ভুল আছে, এটাকে ফোকাস কিওয়ার্ড বলা যায় না, এটাকে আপনি সেকেন্ডারি কিওয়ার্ড বলতে পারেন আপু। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন পিক্সেল মানে কি। আচ্ছা, পিক্সেল মানে অ্যাকচুয়ালি আমরা যখন কম্পিউটারে কোনো কিছু লিখি, সাপোজ ধরেন এই যে আমি এখানে লিখছি ডোমেন, সো এই যে ডোমেনের ডিটা বা এই যে একটা ও লিখে হয়েছে বা একটা এম লিখে হয়েছে, এগুলা সব হচ্ছে হাজার হাজার পিক্সেলের সমন্বয়ে তৈরি হয়ে একটা ওয়ার্ড হয়েছে। মানে সিম্পলি বলতে গেলে এগুলা মানে কয়েকটা ইলেকট্রনের মতো, ঠিক আছে? আপনি যদি পিক্সেল লিখে সার্চ করেন, এই যে দেখেন এইটাকে বলে হচ্ছে পিক্সেল। আমরা যদি ইমেজটাকে একটু বড় করি, এই যে দেখেন পিক্সেল, পিক্সেল বলে এইটাকে। লাইক এই যে দেখেন একটা পি যে সে লিখছে, অনেকগুলা পিক্সেলের সমন্বয়ে একটা পি তৈরি হয়েছে। আবার দেখেন অনেকগুলা এই পিক্সেলের সমন্বয়ে একটা 8 তৈরি হয়েছে। সো এই যে যা যা দেখতেছেন এগুলো হচ্ছে হাজার হাজার পিক্সেলের সমন্বয়। সো আমরা যখন কোনো কিছু একটা লিখি, এগুলো এক একটা পিক্সেল হিসাবেই আসলে ভিজিবল হয়। অনেকগুলা পিক্সেল একসাথে হয়ে ওই ওয়ার্ডটা বা ওই ক্যারেক্টারটা আমাদের সামনে ভিজিবল হয়, বাট কম্পিউটারের সিস্টেমে এটাকে চিনে হচ্ছে পিক্সেল হিসেবে। বুঝতে পারছেন? বাইনারি কোডও বলে। সো অনেকগুলা বাইনারি কোডের সমন্বয় হচ্ছে আমরা একটা ডিরেক্ট ভিজুয়াল একটা অপশন পাই। সো অনেকগুলা পিক্সেলের সমন্বয়ে আমরা একটা ভিজুয়াল ওয়ার্ড বা ক্যারেক্টার দেখতে পাই, এটাই হচ্ছে অ্যাকচুয়াল পিক্সেল। সো আমরা যখন এই যে একটা টাইটেল তৈরি করি, এই যে আমরা কতগুলা ক্যারেক্টার লিখতেছি, স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার। সো এই প্রত্যেকটা ক্যারেক্টারের আন্ডারে কতটুকু পিক্সেল কাজ করতেছে সেটা এখানে পরিমাপ। আশা করি বুঝতে পারছেন আপু পিক্সেল কি জিনিস। আর আরেকটু কথা ছিল জি স্যার, আপনি তো এক ক্লাসে বলছিলেন যে ডোমেন কিনতে 3-4 হাজার টাকা কিংবা 5-6 হাজার টাকা হয়ে যাবে। হ্যাঁ ভাই, কিন্তু ডোমেন এন্ড হোস্টিং দুইটার কথা বলছি আমি। হ্যাঁ হ্যাঁ, তো এখানের মধ্যে যে আমি একটা ডোমেন নেম চেক করতে গিয়ে দেখলাম যে যেমন যুবরাজ.com, সেখানের মধ্যে প্রিমিয়াম লেখা আছে আর $3,395। ভাই আপনি আমার ফার্স্ট কথাটা বোধহয় খেয়াল করেন, আমি কি বলছি। কেউ একজন ওই ডোমেনটাকে অলরেডি কিনছে, কিনে সে ডোমেনটাকে আরো বেশি দামে সেল করার জন্য প্রিমিয়াম ডোমেন লিখে দিছে। তার মানে সব ডোমেনের প্রাইস তো আর একরকম হবে না। এখন ধরেন এই যে ইশিকন, আর ইশিকন চাইলেও সে তার এই ডোমেনটাকে সেল করে দিবে, তো সে তো ইচ্ছা মতো প্রাইস চাইতে পারে, তাই না? সে ইশিকন যদি সেল করতে চায়, সে এটা $10,000 সেল করতেও পারে, এটা তার ব্যক্তিগত ইচ্ছা। তো যুবরাজ.com আপনি যেটার কথা বলতেছেন, এটা কেউ একজন কিনছে, কিনে সে এটাকে এখন হচ্ছে যে ডলারটা আপনি দেখতেছেন সেই ডলারে সেল করতে চাচ্ছেন। বুঝতে পারছেন ভাইয়া? জি স্যার, এখন এখন তাহলে এতগুলো চেক করলাম, তার ভিতরে এই যে স্বল্প দামে কোনোটাই পাওয়া গেল না। অ্যাভেলেবেল শুধু একটা পাওয়া গেছে স্যার, অ্যাভেলেবেল শুধু একটা পাওয়া গেছে। তার মানে তাহলে এটার দামই কম হবে স্যার? চেক করে দেখতে হবে ভাই, আপনি যে ডোমেনটা বলতেছেন এটা প্রাইস কত আসে এটা চেক করে দেখতে হবে। আপনি যেগুলা দেখতেছেন সবগুলাই অ্যাভেলেবেল, প্রাইস চেক করলে বোঝা যাবে যে কোনটা প্রিমিয়াম আর কোনটা হচ্ছে, সবগুলাই প্রিমিয়াম ডোমেন, বাট ওই যে বললাম কোনটা হচ্ছে আমরা কম টাকা কিনতে পারবো, এটা আমরা যখন যে প্যানেল থেকে কিনি ওই প্যানেলে গিয়ে চেক করলে দেখতে পারি। ও আচ্ছা, মানে এক এক জায়গায় এক এক রকম দাম থাকে না স্যার? জি জি, ঠিক আপনি আছে। গোডেডি থেকে যখন ডোমেন কিনবেন, নর্মাল ডোমেন গুলোর প্রাইস, এমনও ডোমেন আছে যেগুলো আপনি $1 কিনতে পারবেন। বাট আমরা যেখান থেকে ডোমেন কিনি, যেমন আমার কথা যদি বলি, আমি যেখান থেকে ডোমেন কিনি আমার প্রত্যেকটা ডোমেনের কস্ট পড়ে প্রায় $14 কাছাকাছি। ও, বুঝতে পারছেন? তো এগুলো প্যানেল অনুসারে, আপনি কতটুকু পাওয়ারফুল জায়গা থেকে, কতটুকু ভালো প্লেস থেকে কিনতেছেন তার উপরও ডিপেন্ড করে।
তার মানে আমি এখন একটা ডোমেন পছন্দ করলাম, এটা আমি আপনাকে মানে কাউকে দিলে যে ডোমেনটা আমাকে এনে দিতে পারবে, হোস্টিং দিতে পারবে, সে জি, আমার এই পছন্দ মতো ডোমেনটাই দিতে পারবে স্বল্প দামে স্যার, না? এটা ডিপেন্ড করে যদি সেটা অ্যাভেলেবেল হয় ভাই, অ্যাভেলেবেল না হলে তো দিতে পারবে না। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো স্যার। জি, স্যার আমরা ওই যে কন্টেন্ট লিখতে গিয়ে আমরা ওই গুগল থেকে কিছু ছবি ডাউনলোড করতেছি, স্যার ওটা কি কপিরাইটিং হবে? কপিরাইট হবে কিনা এটা ওই ছবির মালিক শিওর দিয়ে বলতে পারবে, আপাতত এটা আমি শিওর দিয়ে বলতে পারতেছি না, বুঝতে পারছেন? জি জি। কপিরাইট হবে কিনা সেটা ওই ছবিটা যিনি আপলোড করছেন তিনি যদি কপিরাইট দিয়ে থাকেন তাহলে কপিরাইট হবে, আদারওয়াইজ হবে না। না, আপনি যে স্যার একটু আগে চেকিং করছেন, তো ওই চেকিং এ ধরা খাবে না এটি? হ্যাঁ ধরা খাবে। এটা হচ্ছে ভাই আমি বলি, ইমেজ কপিরাইট ইস্যুটা নিয়ে আপনারা এত অরিড হওয়ার কারণ নেই, কারণ হচ্ছে ইমেজ নিয়ে কপিরাইট ইস্যুতে এত বেশি হাঙ্গামা কেউ করে না নরমালি, বুঝতে পারছেন? জি জি। আর নরমালি হচ্ছে কপিরাইট ফ্রি ইমেজের জন্য আমি আপনাদের কিছু সাইটের কথা বলে দিছিলাম যে আপনারা পিজ্জা ভাই আছে। পিকজাবে আছে, এই ধরনের যে সাইটগুলো আছে এই সাইটগুলো থেকে যদি আপনারা ছবি নেন তাহলে দেখা যাবে যে আপনি ইজিলি কপিরাইট ফ্রি ইমেজ নিতে পারতেছেন। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি গত ক্লাসের পিয়ার রিসার্চের অ্যাসাইনমেন্টটা জমা দিতে লেট হয়েছে, ভাই একটু চেক করে দেখবেন। ভাই গত ক্লাসেরটা যদি দিয়ে থাকেন ড্রাইভে দিয়ে দেন, সমস্যা নাই, আমি দেখে দিব। আজকের ক্লাস নিয়ে যদি কোশ্চেন থাকে সেটা আগে করেন। জি ভাই, আমার ওটা প্রবলেম হচ্ছিল, আমি যে কিওয়ার্ড দিয়ে রিসার্চ করতেছিলাম বারবার আপনার এমএসবি এবং সিপিসি 0 আসতেছিল, এই কারণে আমি করতে পারি না ভাই। এমএসবি 0 মানে আপনার কিওয়ার্ড সিলেকশনে ভুল হইতেছে, সিপিসি 0 হইতেই পারে, এটা খুব ন্যাচারাল, বুঝতে পারছেন আপু? জি ভাইয়া। সো এমএসবি 0 মানে আপনি যে কিওয়ার্ডটা চুজ করতেছেন ওই কিওয়ার্ডের এগেইনস্টে আপনি হচ্ছে কি বলে এটাকে, মানে ওই কিওয়ার্ডের এগেইনস্টে কেউ সার্চ করে না, এই কারণে এমএসবি 0 আসছে। আর সিপিসি 0 এটা খুব ন্যাচারাল, এটা হতেই পারে, এটা কোনো কঠিন কিছু না। জি ভাইয়া। আপনি কি বাংলাদেশের জন্য সার্চ করতেছেন? হ্যাঁ ভাইয়া। বাংলাদেশের জন্য এরকম এমএসবি 0 আসতেই পারে যদি ভালো কিওয়ার্ড না হয়, ওই কিওয়ার্ডে যদি সার্চ না থাকে তাহলে 0 আসতেই পারে। সো আমার সাজেশন থাকবে আপনি আরেকটু ট্রাই করেন। জি ভাই, আমি লাস্টে যেটা করছি ওটা পিডিআরস 45, এটা কি নেওয়া যাবে? পেইড ডিফিকাল্টি নিয়ে মাথা ব্যথা থাকে না আপু নরমালি, কারণ হচ্ছে পেইড ডিফিকাল্টি যেটা আমরা চেক করি আমরা তো অ্যাকচুয়ালি ওই কিওয়ার্ডটা দিয়ে যদি আমরা অ্যাডভার্টাইজ করি তখনকার কথা এটা। সো নরমালি অ্যাডভার্টাইজ করলে আপনার সাইটটা এমনিই র্যাঙ্ক দিবে, সো এটা নিয়ে প্যারা খাইতে হয় না, বুঝতে পারছেন? জি ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আর আমার ওই 14 নম্বরের যে ক্লাসের ইটা কিওয়ার্ড রিসার্চ ওইটা মিস্টেক হয়ে গেছিল, পরে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা সমস্যা নেই, আমি চেক করে নিবো এগুলা। ওকে স্যার, থ্যাংক ইউ। ভাইয়া, জি, কোনো সার্চিং এ দেখা যায় টপ 10 এ আমরা যখন ডোমেন এজ রিসার্চ করব সেখানে টপ 10 এর মধ্যে দেখা যাচ্ছে যে হোম পেজ 10 পাওয়া যাচ্ছে না, কারণ এটা ওটার জন্য নাকি দেখা যাচ্ছে একটা বা দুইটা ইউটিউবের পেজ থাকে, বা একটা ডোমেইনের একটা ওয়েব পেজের আন্ডারে আবার একটা সাব ডোমেইন থাকে, এরকম কিছু সমস্যা আছে। তো টপ 10 এর মধ্যে দেখা যাচ্ছে কখনো আমরা 9টা পাচ্ছি ওয়েব পেজ, বা আচ্ছা, 8টা পাচ্ছি। হুম হুম, তো সেক্ষেত্রে এটার উপর ভিত্তি করেই তো ডোমেইন নেমটা দিতে হবে, তাই না? জি 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 অবশ্যই, কোনো সমস্যা নেই। যদি ওই কিওয়ার্ডের এগেইনস্টে আপনার ইয়ে না থাকে, কি বলে এটাকে, প্রপার যদি রেজাল্ট না থাকে, হ্যাঁ, সো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই, কারণ হচ্ছে যে আপনার ওই কিওয়ার্ড গুলোর এগেইনস্টে ভালো ওয়েবসাইট নাই বলেই গুগল সেখানে আপনার হচ্ছে এমটি রাখছে, বুঝতে পারছেন? সো আপনারা যদি এরকম কোনো সাইট পান যে ওই কিওয়ার্ড দিয়ে যখন আপনি কাজ করতেছেন সেই কিওয়ার্ডের এগেইনস্টে দেখলেন যে ভালো কোনো সাইট আসে নাই, তো তখন বুঝতে হবে যে ওই জায়গাতে আপনার কাজ করলে আপনি ইজিলি র্যাঙ্ক করতে পারবেন, কারণ ওই জায়গাটা এখনো খালি আছে, বুঝতে পারছেন? যেমন সাবডোমেন চলে আসছে, বা ধরেন গিয়ে আপনার হচ্ছে ইয়ে চলে আসছে, কি বলে এটাকে, সোশ্যাল সাইট চলে আসছে। সো দ্যাট মিনস হচ্ছে ওই স্পেস গুলা খালি আছে, এই কারণে গুগল ওইখানে আপনার হচ্ছে
সাবডোমেনকে প্লেস দিছে বা আপনার হচ্ছে সোশ্যাল সাইটকে প্লেস দিছে। ভাইয়া So, তো জি, জি তো এরকম আচ্ছা এরকম যদি কিওয়ার্ড পান তাহলে ওই কিওয়ার্ড নিয়ে ইজিলি কাজ করতে পারেন। ওই জায়গাগুলো এমটি আছে, ওইখানে আপনি যদি একটু ভালো কন্টেন্ট লিখে চেষ্টা করেন তাহলে খুব সহজে আপনার সাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। আচ্ছা। আর ভাইয়া কখনো কখনো কোনো ওয়েব পেজ দেখাচ্ছে যে 0 ইয়ার দেখাচ্ছে, ইভেন 0 ডে দেখাচ্ছে। আচ্ছা, ওইটা হচ্ছে আপু কিছু কিছু ওয়েবসাইটে সিকিউরিটি প্লাগইন ইউজ করে, এই কারণে ওই ওয়েবসাইটের ডেটা আপনি দেখতে পান না, এই কারণে ওই জায়গাগুলোতে 0 দেখায়। আর আজকের ক্লাস নিয়ে কোনো হোমওয়ার্ক আছে কি? না, আজকের ক্লাসে কোনো হোমওয়ার্ক নাই। আপনারা এই যে স্লাইডটা আছে, স্লাইডটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, এটাকে ভালো করে পড়ে রাখবেন, নেক্সট ক্লাসে আমরা যাতে ডিরেক্ট প্র্যাকটিস করতে পারি। জি, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন। ভাইয়া নেক্সট ক্লাসটা কি আবার রবিবারে হবে? জি জি। Yes. আর কোনো কোশ্চেন আছে আপনাদের? ওকে, যদি কোশ্চেন না থাকে আমরা আজকে এই পর্যন্ত রাখতেছি, নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন। গুড নাইট এভরিওয়ান। Good night.